স্যার বাংলাহান থেকে বলছিলাম শোভন। আহ, আমরা দেখছি অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরে এলেন, তারপর তিনি একেবারে চুপচাপ ছিলেন। পরবর্তীতে দেখলাম আহ, কয়েকদিন আগে থেকে তিনি আবার স্বমহিমায় ফিরলেন। সেখানে দাঁড়িয়ে আইসিকে কদর্য ভাষায় মন্তব্য, তার মা থেকে শুরু করে স্ত্রী সকলকে কদর্য ভাষায় মন্তব্য করলেন, এবং পরবর্তীতে সেখানে যে স্টেপ নেওয়া দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম পরবর্তীতে তাকে তলব করা হলো, কিন্তু সেই তলব এড়িয়ে গেলেন। পরবর্তীতে তিনি গেলেন তলবে, কিন্তু যেভাবে তার অ্যাক্টিভ আরো পুলিশের পক্ষে হওয়া উচিত ছিল সেই চিত্র আমরা দেখলাম না। আপনার সঙ্গেও আমরা দেখেছিলাম একটা অন্ধকার ইতিহাস রয়েছে। আপনাকেও বিভিন্নভাবে আমরা দেখেছি যে মন্তব্য থেকে শুরু করে বিভিন্ন জিনিসের আপনি সাক্ষী রয়েছেন। সেক্ষেত্রে আপনার সঙ্গে ঠিক কি কি ঘটেছিল, বা আপনাকে অনুব্রত মণ্ডল ঠিক কি যখন আপনি ছিলেন বোলপুরের আহ বিশ্বভারতীর দায়িত্বে ছিলেন, উপাচার্যের দায়িত্বে ছিলেন, কি কি ইতিহাস আপনার সঙ্গে ঘটেছে, আপনার সঙ্গে যে বিষয় ঘটেছে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। হুম। না, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন, এবং আমি সাথে সাথে পশ্চিমবঙ্গবাসীকেও ধন্যবাদ দেব। কারণ আমার ধারণা বেশিরভাগ বাঙালির মেরুদণ্ড নেই, আমরা সরীসৃপ হয়ে গেছি। অন্তত আজকে অনুব্রত মণ্ডলের এই যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন লিটন হালদারকে, তার পরিপ্রেক্ষিতে যে ধরনের বক্তব্য উঠে আসছে তাদেরকে সত্যি কিন্তু আমার ভালো লাগছে বাঙালি হিসেবে। এবারে আপনি জিজ্ঞেস করলেন আমার অভিজ্ঞতা নতুন কিছু নয়, কারণ যে অনুব্রত বেসিক্যালি এই ধরনের মানুষ, তিনি যে সবার সঙ্গে কদর্য ব্যবহার করবেন এটা খুব সহজেই অনুমেয়, তাই না? তো সেই জন্য আমি যেগুলো ভোগ করেছি সেগুলো সেই সময়ে অন্ধকারে ছিল। তার কারণ তৎকালীন যুগের বাঙালি, অর্থাৎ 2018 থেকে 2023 সালে যে বাঙালি সমাজকে আমি দেখে এসেছি, সেই বাঙালি সমাজ এই সমস্ত ব্যাপারে খুব একটা ভ্রুক্ষেপ করেনি। তার কারণ বেশিরভাগ বাঙালি তখন খুব ভীত সন্ত্রস্ত ছিল। কিন্তু আজকে যে কোনো কারণেই বাঙালি হয়তো বা একটু জেগে উঠেছে। আমার সঙ্গে প্রথম অনেকগুলো ঘটনাই ঘটেছে, সব ঘটনাগুলো বলার মতন সময় হয়তো হবে না, তবে আমি দু চারটে গুরুত্বপূর্ণ ঘটনার কথা উল্লেখ করব। যেমন গালিগালাজের যে কথাটা আপনি বলছেন, এই গালিগালাজের সম্মুখীন আমি বহুবার হয়েছি। ফোনে আমাকে বহুবার গালিগালাজ ধমকি দেওয়া হয়েছে, আমাকে মেরে ফেলার ধমকি দেওয়া হয়েছে। পাগল টাগল তো বারবারই বলেছেন, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন রকম ভিডিও ফুটেজে। একবার যেটা প্রথম হলো, আপনারা জানেন বোধহয় যে বিশ্বভারতী একটা মেলা প্রাঙ্গণ আছে, সেই মেলা প্রাঙ্গণের একটা দিকে একটা গেট ছিল, যে গেটটা ঐতিহ্যবাহী গেট, অর্থাৎ হেরিটেজ গেট ছিল। তার কারণ এই গেটটা করেছিলেন তৎকালীন যুগের খুব বিখ্যাত স্থাপত্যবিদ ডক্টর সুনীল কর মশাই। তো সুনীল সুরেন কর মশাই। তো সুরেন কর্মশাইয়ের যে গেটটা, সেই গেটটা জেসিবি মেশিন দিয়ে ভাঙা হয়েছিল। হুম। এবং যেদিনকে ওরা এটা করলেন, অনুব্রত মণ্ডল তার আগে আমাকে ধমকি দিয়েছিলেন যে আমি হাজার হাজার লোক নিয়ে আসবো গ্রাম থেকে, এবং তখন দেখবো এই উপাচার্য। তার আগে অনেক বিশেষণ উনি যোগ করতেন। সেই বিশেষণে বেশিরভাগ সময় আমার পরলোকগত পিতাকে গালিগালাজ দিয়ে বিশেষণ যোগ করতেন। তো তারপরে যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে কয়েক হাজার লোক এসেছিল, বাসে করে, টোটোতে করে, ট্রাক্টরে করে, বাইকে, এবং 3 ঘন্টা ধরে সেই তাণ্ডব নৃত্য হয়েছিল। সেই তাণ্ডব নৃত্যের নেতৃত্বে অনুব্রত মণ্ডল ছিলেন, এবং কিন্তু ময়দানে নেমেছিলেন বীরভূম জেলার একজন প্রাক্তন এমএলএ এবং তার কিছু বসংবদ। এই বসংবদ 3 ঘন্টা তাণ্ডব নৃত্য করে ওই মেলা প্রাঙ্গণে, সমস্ত কিছু ভাঙে, এবং যাবার সময় সিমেন্ট, বালি, ইট, সাইকেল, ঘাস কাটার যন্ত্র ইত্যাদি চুরি করে নিয়ে চলে যায়, এবং বিশ্বভারতীর বেশ কিছু সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়ে যায়। আমরা 3 ঘন্টা ধরে পুলিশকে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু পুলিশ আমাদের ফোন ধরে না। এবং আমার সঙ্গে আমার পাশে ছিলেন সেই সময়ে যিনি 1 টাকার ডাক্তার হিসেবে পরিচিত, তিনি আমাদের মধ্যে নেই আজকে, ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি এবং আমি দুজনে মিলে আমরা বারবার পুলিশকে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু 3 ঘন্টায় পুলিশ আসেনি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে শান্তিনিকেতনের মেলা প্রাঙ্গণের ঠিক 10 মিটারের মধ্যে পুলিশ স্টেশন। 3 ঘন্টা বাদে পুলিশকে যখন ফোন করে, পুলিশ যখন ফোন ধরে, তখন বললো আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতে পারবো না, কারণ যেখান থেকে আদেশ এসেছে সেই আদেশ ভঙ্গ করার ক্ষমতা আমাদের নেই। এটা কিন্তু পুলিশের সবচেয়ে
বড় আধিকারিক বীরভূম ডিস্ট্রিক্টে, তিনি আমাকে এটা বলেছিলেন। এটা হচ্ছে প্রথম বক্তব্য। ২ নম্বর বক্তব্য যেটা আমি বলেছিলাম, আমাকে ২১ দিন বন্দি করে রেখেছিল। তার কারণটা হচ্ছে আমি অফলাইন অনলাইন পরীক্ষার ব্যাপারে অনুব্রত মণ্ডলের একটা আদেশ ছিল বলতে পারেন, যে অফলাইন ক্লাস হবে কিন্তু অনলাইন পরীক্ষা হবে। এখন আমি বলেছিলাম যে দেখুন, বিশ্বভারতীর উপাচার্য তো আমরা ঠিক করব কি করা উচিত, কারণ অফলাইন ক্লাস যদি হয় পরীক্ষাও অফলাইন হবে, কিন্তু সেটা ওর মনোপুত ছিল না বলে উনি তখন ওনার বশংবদ, এবং তখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রী এবং ওনার যে বশংবদ ছিলেন বিশ্বভারতীতে যারা চাকরি করেন, যারা শিক্ষক এবং কর্মচারী, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে শিক্ষক কর্মচারীরাও খুব ভীত, বা কোন রকম হয়তো সুবিধা পান ওর কাছ থেকে। এই সমস্ত লোকজন মিলে আমাকে ২১ দিন বন্দি করেছিলেন। ২১ দিন বন্দি করার শেষ দিকে আমার ঘরে লাইট এবং জলও ওরা কেটে দিয়েছিলেন, এবং আমার বাড়িতে শুধু চাল পড়েছিল। আমি ভাত সেদ্ধ করে মানে সার্ভাইভ করেছিলাম। আমার সঙ্গে আমার মেয়ে এবং ছেলেও ছিল। আমাকে পুলিশ কিন্তু বাঁচায়নি। পুলিশকে বারবার বলেছি, দিল্লিকে বলেছে, দিল্লি পুলিশকে ফোন করেছিল, তাতেও কোনো কাজ হয়নি। আমাকে বাঁচিয়েছিলেন তৎকালীন কলকাতার হাইকোর্টের মাননীয় জজ মশাই রাজশেখর মান্থা সাহেব। তাঁর জাজমেন্টের ফলে পুলিশ এসে আমাকে ২১ দিন বাদে উদ্ধার করে। এটাও কিন্তু অনুব্রত মণ্ডলের একটা আমার প্রতি আক্রোশের একটা বড় উদাহরণ। ৩ নম্বর উদাহরণ আমি বলবো যে আমাদের পাঠভবনে একটি ছাত্র, সে ভালোবাসার কোনো একটা ব্যাপার ছিল হয়তোবা, সে আত্মহত্যা করে। সেই আত্মহত্যা করার পরে তার বডি যখন আমাদের বিশ্বভারতীর সিয়ান পিএম হসপিটালে নিয়ে আসা হয়, তখন আমি সেখানে গিয়েছিলাম সকালবেলা ৯:১৯, এবং তখন কিছু করার নেই, কারণ তখন বাচ্চাটি অলরেডি মৃত। তো তারপরে পোস্টমর্টম ইত্যাদি করার ব্যবস্থা করলাম। তার মধ্যে ওর বাবা মা আসলেন, তাদের গাড়ি করে আমি সিয়ান হসপিটালে পাঠালাম, এবং সিয়ান হসপিটালে পাঠানোর পর সেখানে পোস্টমর্টম হয়নি, বর্ধমান মেডিকেল কলেজে পোস্টমর্টম হয়। এইবারে ২ দিন বাদে যখন ডেড বডিটা ফিরে আসে, তারা কিন্তু আমার যেটা বাসস্থান অর্থাৎ পূর্বিতা, যেটা উপাচার্যের বাংলো, সেই পূর্বিতা ওরা আক্রমণ করে, এবং আমি সিসিটিভি ক্যামেরায় দেখি অন্তত ২০০ জন লোক দাঁড়িয়ে আছে বাইরে লাঠি সোঁটা নিয়ে, এবং আমি তখন সত্যি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তা কিন্তু সেই লাঠিসোঁটা লোকগুলো আমার যে মেইন গেটটা, বিশ্বভারতী পূর্বিতা ঢোকার মেইন গেটটা, সেই গেটটা তারা ভেঙে ফেলেন। এবং পুলিশকে কিন্তু আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, পুলিশ কিন্তু আমাদের পাত্তা দেয়নি। এবং আমি আপনাদের এটাও বলে রাখি, বিশ্বভারতী বোধহয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পুলিশকে ৩টে জায়গা দেওয়া হয়েছে। একটা পুলিশ স্টেশন আছে শান্তিনিকেতন, এসডিপিওর যেটা বাংলো সেটা কিন্তু বিশ্বভারতীর বাড়ি, আর একটা মহিলা পুলিশ স্টেশন, অর্থাৎ ৩টে জায়গা দিয়েছে পুলিশকে। তা সত্ত্বেও পুলিশের কোনো আমরা সাহায্য পাইনি। পুলিশের আগের কারণ হচ্ছে এইটাই যে সেই সময় যিনি আধিকারিক ছিলেন তিনি চেয়েছিলেন আরেকটা বাড়ি, যে বাড়িটা উনি বলেছিলেন গেস্ট হাউস করবেন। আমি গেস্ট হাউস, সেটা আমি আপত্তি করেছিলাম। আমি বললাম দেখুন, অলরেডি আপনাদের ৩টে জায়গা আমরা দিয়েছি, এরপরে আমরা চতুর্থ জায়গা দিতে পারবো না, কারণ আমাদের মাস্টারমশাই এবং আমাদের কর্মচারীদের থাকার জায়গা দেওয়ার মতো যথেষ্ট কোয়ার্টার নেই। এটা তো রাগের কারণ হতে পারে পুলিশের, কিন্তু সেই দিন যখন দেখলাম সিসিটিভি ক্যামেরাতে অত লোকজন লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমি জানি না আর কি কি অস্ত্র ছিল, আমি সত্যি কিন্তু ভয় পেয়েছিলাম। গেট ভাঙার পরে পুলিশকে আমি ডাকার চেষ্টা করি, কিন্তু পুলিশ আমাদের টেলিফোনে সাড়া দেয়নি। তখন প্রায় রাত্রি 11:30 বাজে, তখন আমার মেইন গেটটা ওরা ভাঙার চেষ্টা করছেন। তখন আমি অত্যন্ত ভয় পেয়ে আমাদের রেক্টর, তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়জিকে ফোন করি, তখন 11:30। এবং জগদীপ ধনখড়জি ফোন করার পর শুনেছি উনি বলেছিলেন যে উনি মুখ্যমন্ত্রীকে ফোন করেন, এবং তার ফলে কিন্তু পুলিশ এসে আমাকে বাঁচায়। সেদিন যদি জগদীপ ধনখড়জি হস্তক্ষেপ না করতেন, তাহলে হয়তোবা আমি আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য জীবিত থাকতাম না। এটা হচ্ছে ২ নম্বর ঘটনা বললাম। ৩ নম্বর ঘটনা হচ্ছে এটা, যে আপনারা জানেন বোধহয় বিশ্বভারতী এবং রবীন্দ্র ভবন এবং কাঁচ মন্দিরের মাঝখানে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা পিডব্লিউডির রাস্তা। এবং আমি ২০১৮ সালে যখন যোগদান করি, তখন আমি শুনেছিলাম মমতা ব্যানার্জি এসেছিলেন একটা প্রশাসনিক সভার জন্য বোলপুরে।
আমি তখন ওর সঙ্গে দেখা করি এবং আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমি কিন্তু তখন মমতা ব্যানার্জির সঙ্গে রাঙাবিতানে ব্যাডমিন্টনও খেলে এসেছি। এবং মমতা ব্যানার্জি কেষ্টমণ্ডলও ছিলেন, কেষ্টমণ্ডলকে বললেন যে কেষ্ট দেখিস উপাচার্যকে। তারপর আমি বললাম, দিদি আমাদের রাস্তাটা একটু খারাপ, ঠিক করার ব্যবস্থা করুন। ও তখন অরূপ বক্সী মন্ত্রী ছিলেন, তাকে বলে আমাদের রাস্তা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয় সেরকম উনি ইনস্ট্রাকশন দিলেন। রাস্তাটা সত্যি ঠিক হয়েও গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখলেন মমতা ব্যানার্জি এবং অনুব্রত মণ্ডলের কথা মতো যে এইখানে কিছু করা যাচ্ছে না, এই উপাচার্য আমাদের কথা শুনছে না, তখন কিন্তু মমতা ব্যানার্জি ওই রাস্তাটা নিয়ে নিলেন। এবং রাস্তাটা বিশ্বভারতীর অধিকারে রাখার উদ্দেশ্য একটাই ছিল, কারণ এএসআই আপনি জানেন বোধহয় বিশ্বভারতী আজকে হেরিটেজ ইউনিভার্সিটিতে ডিক্লেয়ার হয়েছে, শান্তিনিকেতন হেরিটেজ শহরে ডিক্লেয়ার হয়েছে। সেটার পিছনে আমাদের অনেক পরিশ্রম ছিল। এটা হয়েছে 2023 সালে, আমি উপাচার্য থাকাকালীন। তার জন্য 5 বছর আমাকে অনেক ছোটাছুটি করতে হয়েছিল। এর এর পিছনে অফকোর্স আমাদের রবীন্দ্রনাথ দায়িত্ব, কন্ট্রিবিউশন অসম্ভব, যেটা কখনোই মাপা যায় না। এবং আরো আমার যারা পূর্বসূরি ছিলেন তারাও এতে হেল্প করেছেন, কিন্তু কাজটা হয়েছিল আমার সময়ে। তো সেই সময়ে এই রাস্তাটা এএসআই বলেছিল যে রাস্তার মধ্যে যদি ভারী বাহন যায় তাহলে এই যে পুরো ভিতরের যে বাড়িগুলো, অর্থাৎ ধরুন কাঁচ মন্দির বা শান্তিনিকেতন গৃহ বা উদয়নের যে 5টা বাড়ি যেখানে গুরুদেব থাকতেন, এই বাড়িগুলো কিন্তু শেষ হয়ে যাবে। কারণ এই পুরোনো দিনের বাড়িগুলো কিন্তু কংক্রিটের বাড়ি ছিল না, এগুলো সব চুনসুরকির বাড়ি। আচ্ছা স্যার, এই চুনসুরকি আপনি যে সময়ের কথা বলছেন সে সময় অনুব্রত মণ্ডলের একটা প্রভাব ছিল। তখন শাসক দলের সকলেই বলেছে শাসক দলের একটা প্রভাব বা মাথায় হাত ছিল। এখনো কি আপনার মনে হয় এই যেভাবে আইসি কে কদর্য ভাষায় মন্তব্য, আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্তর এখনো পর্যন্ত কোনো খবর? আপনি কি এটা মনে করেন যে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ না থাকলে অনুব্রত মণ্ডলের এত সাহস হতো? অনুব্রত মণ্ডল বীরভূমে ভোট করান। অনুব্রত মণ্ডল তার যে সাকরেদ যারা আছে তাদের যদি আপনি দেখেন, দেখলে আপনি শিউরে উঠবেন। তাদেরকে তাদের কিছু কার্যকলাপের নিদর্শন আমি দেখেছি যখন উপাচার্য ছিলাম। সেই ধরনের কার্যকলাপ কিন্তু সুস্থ মানুষরা করে না, এবং তাদের মধ্যে একটা বিধ্বংসী মনোভাব সবসময় ছিল। এবং বিধ্বংসী মনোভাবের পিছনে মদত ছিল অনুব্রত মণ্ডলের, অনুব্রত মণ্ডলের পিছনে মদত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমি খুব দুঃখের সঙ্গে বলছি। অতএব আপনি যে বলছেন তিহার জেল যাওয়ার আগে অনুব্রত এবং তিহার জেল থেকে ফিরে আসার আগে পরের অনুব্রত একই অনুব্রত। কারণ এই অনুব্রতকে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হবে। এই অনুব্রতকে মুখ্যমন্ত্রী একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছিলেন বীরভূমের বাঘ। সুতরাং এরা জানে যে বীরভূমের ক্ষেত্রে যদি কিছু করতে হয় অনুব্রতই সব শেষ কথা। এবং এইটা এই যে লিটন হালদারকে কদর্য ভাষায় গালাগালি করেছে, লিটন হালদারের 2টো ফোন নিয়ে নিয়েছে পুলিশ, অথচ অনুব্রত মণ্ডলের ফোন নিল না। এটা থেকে খুব পরিষ্কার কি হয় না যে নিশ্চয়ই ওপর মহল থেকে ওর এর প্রতি সমর্থন আছে। ওপর মহল বলতে আমি মুখ্যমন্ত্রীকে বলছি, কারণ আমি মনে করি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু চোখ দিয়ে দেখেন না, উনি কান দিয়ে শোনেন। না, উনি কান দিয়ে দেখেন, কান দিয়ে তো আমরা শুনি, আমাদের মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন। তার জন্য আমার সম্বন্ধে যে ধরনের বক্তব্য উনি শুনেছেন সেই ধরনের বক্তব্যের ভিত্তিতে উনি ওনার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং আমি খুব আনন্দিত এখন যে অনুব্রত মণ্ডলের বক্তব্যটা নিশ্চয়ই উনি শুনবেন, শুনে নিশ্চয়ই উনি দেখবেন অনুব্রত মণ্ডল কি ধরনের মানুষ। সেই হিসেবে আমার মনে হয় এই যে অনুব্রতর যে কদর্য বক্তব্যটা প্রকাশিত হয়েছে, যেটা আজকে এত মানে ওয়াইল্ড ভাইরাল হয়েছে, এই ভাইরালের ফলে আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু কান দিয়ে দেখেন, তাই এটা কিন্তু খানিকটা আমার ধারণা সুবিধা করবে ওনাকে বুঝতে অনুব্রত মণ্ডল কি ধরনের মানুষ। হয়তোবা উনি তৃণমূল পার্টিকে সংশোধন করার জন্য কোনো একটা শক্ত পদক্ষেপ নেবেন বলে আমি আশা করছি। কারণ আচ্ছা, ওর আরো একটা কাছে বিষয় আমরা দেখলাম ছাত্র পরিষদের একজন তিনি পুলিশের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তিনি মন্তব্য করেছিলেন, একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। সেক্ষেত্রে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এত তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে গেল পুলিশ প্রশাসন, কিন্তু অনুব্রতর বিরুদ্ধে সেভাবে দেখতে পেলাম না, গড়িমসি। দেখুন, আমি সমাজবিজ্ঞানের ছাত্র,
সেই হিসেবে আমি ব্যাখ্যা দিচ্ছি। কিন্তু আমি তো রাজনীতি করি না, রাজনীতি পড়াই, রাজনীতির ছাত্র। দেখুন, এখন পশ্চিমবঙ্গে অনেক ধরনের সমস্যা চলছে। তারতে সবচেয়ে বড় যে সমস্যা, এই 26,000 নির্দোষ লোকেদের চাকরি চলে গেছে। তার মধ্যে হয়তো অযোগ্য অনেকে আছেন, যেটা বারবার বলা হচ্ছে অযোগ্য যোগ্য। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। আর 2 নম্বর সমস্যা আপনারা যেটা নিয়ে আমরা খুব ভীতি বিহ্বল, আরজি করের যে অভয়াকে যেভাবে মারা হয়েছে, এই দুটো ইস্যু কিন্তু আমার ধারণা মুখ্যমন্ত্রীর যে সাপোর্ট বেস, সেটাকে অনেকটা কিন্তু দুর্বল করে দিয়েছে। মানে এটা কি অতএব আমার 2026-এর বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে বলছেন? আমার ধারণা সেই থেকে এই ইস্যু, এগুলো হচ্ছে ইস্যু, মেইন ইস্যু। এই ইস্যুগুলোকে যাতে লোকের দৃষ্টির আড়ালে বা লোকের নজরের আড়ালে চলে যায়, তার জন্য নন ইস্যু নিয়ে খুব লড়াই হচ্ছে। এবং তাই নন ইস্যুর মধ্যে একটা ইস্যু হচ্ছে ওই যে আপনার বিক্রম সাউয়ের সাসপেনশন। হুম। আমি বিক্রম সাউকে চিনি, তার বাবা বিদ্যা সাউকে চিনি, তার বাবা লালু সাউকে চিনতাম। সুতরাং কারণ আমার বাড়ি হচ্ছে সিউড়ি, আমি হুম। সিউড়ির ছেলে। সুতরাং আমি এই পুরো পরিবারকে চিনি। এবং এখানে বিক্রম সাউ যেগুলো বলেছেন সেটা বলা ঠিক হয়নি। সেটা বলা মধ্যে যে কালচারটা প্রকাশিত হয়েছে, সেটা বীরভূমে নতুন নয় কিন্তু। কারণ বীরভূমে দেখেছি আমি, সবাই ধমকি দেন। ওখানে ধরুন অনুব্রত মণ্ডল এবং তার যে বসংবদে কথাটা বললাম, এবং একদম নিচের লেভেলের লোকজন সবাই ধমকি দেয়। এবং এখানে সবচেয়ে দুঃখের কথা, আমরা ধমকি দেখে আমরা নিজেরা কিন্তু ভয় পেয়ে যাই। আমি বোধহয় একমাত্র উপাচার্য ছিলাম যিনি কিন্তু সেইভাবে ভয় পাইনি, চোখে চোখ মিলিয়ে কথা বলেছিলাম। যার জন্য আপনি জানেন বোধহয় যে বিশ্বভারতীতে বড় বড় চাকরি হয় রেকমেন্ডেশনে। তার জন্য দেখবেন বিশ্বভারতীতে বাবা যদি চাকরি করে, তার ছেলে চাকরি করবে, তার ছেলে যদি চাকরি করে, তার ছেলে চাকরি, অর্থাৎ নাতিও চাকরি করবে। কারণ আমি বলি বিশ্বভারতী এমন একটা প্রতিষ্ঠান যেখানে কেজি থেকে পিজি হয়। পিজি মানে পোস্ট গ্রাজুয়েট নয় কিন্তু, পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি। মানে আপনি যদি কেজিতে ঢুকে যান, তাহলে পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি নিশ্চিন্ত হয়ে গেল। সেইটাকে আমি ভাঙার জন্য আমি আমার সময়ে নন টিচিং স্টাফ 700 জনকে চাকরি দিয়েছিলাম থ্রু এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সারা ভারতবর্ষ পরীক্ষা হয়েছিল। আপনি আজকে যদি বিশ্বভারতীতে যান, অনেক হিন্দি ভাষী, অনেক দক্ষিণ ভারত থেকে অন্য ভাষাভাষীর মানুষজনকেও আপনি পাবেন। অর্থাৎ বিশ্বভারতী কিন্তু অনেক অর্থে বিশ্বভারতী করার চেষ্টা করেছিলাম, যেটা কিন্তু কোনোদিন হয়নি। তার জন্য আমি কিন্তু এদের খুব চক্ষুশূল। আর যেটা আমি আরেকটা ঘটনা যেটা বলছিলাম, ওই রাস্তা যখন নিয়ে আসা হয় তখন কিন্তু মুখ্যমন্ত্রী এসেছিলেন, অনুব্রত মণ্ডলও ছিলেন, এবং সবচেয়ে ছিলেন ঠাকুর বংশের কিছু লোকজন বীরভূমে যারা প্রতিপত্তি, যারা যাদের প্রতিপত্তি আছে, তারাও ছিলেন সেখানে। কিন্তু গালিগালাজ যেটা হয় আপনি দেখুন, ওই ওই ভিডিও আর্কাইভে পাবেন, একেবারে। যে বড় বড় সংবাদপত্রের আর্কাইভে ওই ভিডিওটা পাবেন। আমাকে গালাগালি দেওয়া হয়, যেটা কি দরকার ছিল না। রাস্তাটা নিয়ে নেওয়ার ফলে ক্ষতি কিন্তু বিশ্বভারতী হলো, ও ক্ষতি কিন্তু অনুব্রত মণ্ডলের হলো না, বা মুখ্যমন্ত্রী হলো না। কেন আমরা তো ধরুন মর্টাল, আমরা তো আজ না হয় কাল চলেই যাব। থাকবে প্রতিষ্ঠানটা, যে প্রতিষ্ঠানটাকে বাঁচাবার জন্য কিন্তু আমি ওখানে বলছিলাম যে ভারী গাড়ি বন্ধ করা হোক। এবং মেলামাঠটা আপনি জানেন বোধহয় মেলামাঠটা কিভাবে ব্যবহৃত হতো। সেই মেলামাঠটাকে আমি বন্ধ করেছিলাম, এখন দেখবেন আমি ফেন্স দিয়ে বন্ধ করেছিলাম। সেটার জন্য আমাকে বহু সমালোচনা শুনতে হয়েছিল, এবং অনুব্রতর বহুবার গালিগালাজ শুনতে হয়েছিল। উনি ফোন ধরে প্রথমে ভালো কথা বলতেন না, কেমন আছেন, এটা আমরা বলি কেমন আছেন, কি করছেন, উঠেই ফোন ধরেই উনি গালিগালাজ শুরু করতেন। মানে এই যে প্রচলনটা, এই যে ধরুন পরম্পরাটা, এই পরম্পরাটা কিন্তু ওর মধ্যে ছিল। কারণ আমার ধারণা কোথাও বোধহয় একটা সমস্যা আছে, কেন উনি বোধহয় ভদ্র ভাষায় কথা বলতে পারেন বলে আমার মনে হয় না। এবং কেন পারেন না তারও একটা ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তবে মুশকিল হচ্ছে যে উপাচার্য থাকাকালীন আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেই সমস্যার সম্মুখীন এই উপাচার্য হবেন না। তার কারণ আমি যখন গেটটা ভাঙা হলো, ওই গেটের একটা অংশ আমি রেখে দিয়েছিলাম নিদর্শন হিসাবে আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে ঢোকার মুখে। তার কারণ পরবর্তী প্রজন্ম জানুক এই 17ই আগস্ট 2020 সালে কি ঘটনা ঘটেছিল। আমি একটা বিবরণ দিয়েও লিখে রেখেছিলাম। কিন্তু এই উপাচার্য হয়তোবা তৃণমূলকে ভয় পান, হয়তোবা সিপিএম এর গুন্ডাদের ভয় পান, সেই জন্য উনি ওটাকে সরিয়ে দেন।
এবং উনি অনেক কিছুই করছেন আজকে, যেগুলো কিন্তু আমি করে এসেছিলাম। সেই কারণে বলছি যে আমাদের বাঙালিদের মধ্যে যে মেরুদণ্ডটা ছিল সেটা সিপিএম তো ভেঙে দিয়ে গেছে, তৃণমূল সেটাকে পাউডার করে দিয়েছে। তার ফলে আমরা সরীসৃপ হয়ে গেছি, আমরা সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা আমাদের নেই। যার জন্য আজকে কখনো আপনি অনুব্রতকে দেখবেন, কখনো সিপিএম এর গুন্ডাদের দেখবেন, এলসির গুন্ডাদের মাথাবড়িও আমরা দেখেছি। আমি কলকাতায় পড়াশোনা করেছি, যদিও কলকাতা 40 বছর আগে ছেড়েছি কলকাতা, আমাকে সিপিএম এর সঙ্গেও আমি দেখেছি একইভাবে সিপিএম এর যারা এলসি মেম্বার তারাও গুন্ডামি করতেন। তার পরবর্তীকালে এই যে সিন্ডিকেট রাজ যেটা আপনারা আজকে শোনেন, সেগুলো সিপিএম এর সময় শুরু হয়েছিল। তো সিপিএম এর থেকে এটা আরো দু তিনটে শেড খারাপ বলতে পারে তৃণমূল, কিন্তু পরম্পরাটা শুরু হয়েছিল তখন থেকে। অতএব আজকে যে অনুব্রত তৈরি হচ্ছে, এই অনুব্রত তৈরি করার পিছনে যে লম্বা ইতিহাসটা, সেটা ইতিহাসের জন্য দায়ী কিন্তু আমরা বাঙালিরা। বাঙালির মধ্যে সেই প্রতিবাদ ভাষা, আপনি জানেন বোধহয় আমাদের বাঙালি একজন বিখ্যাত অর্থনীতিবিদ বিশ্বভারতীর জমি হড়প করে রেখেছিলেন, সেটা নিশ্চয়ই আমি নাম করব না। হ্যাঁ, হ্যাঁ। সেই জমি আমি উদ্ধার করার চেষ্টা করেছিলাম। সেই জমি উদ্ধার করার পরে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওনাকে বলে এসেছিলেন এই জমিটা আমাদের জমি, অথচ বিশ্বভারতীর জমি কিন্তু ব্যক্তিগত জমি কারণ নয়, বিশ্বভারতীর জমি হচ্ছে বিশ্বভারতীর ট্রাস্টের জমি, এবং সমস্ত জমিটায় গুরুদেব নিজের পয়সা দিয়ে কিনেছিলেন। আমাদের জমি আছে 1136 একর, এবং সেই যে বিখ্যাত মানুষটি, তিনি বিদ্বান লোক, তাকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু বিশ্বভারতী উপাচার্য হিসেবে আমার মনে হয়েছিল জমি হড়পকারী উনিও যেমন দোষে দুষ্ট, সাধারণ মানুষ সে যদি জমি হড়প করে সে একই দোষে দুষ্ট হবে। তখন আপনি জানেন বোধহয় আমাদের প্রতিবাদী কণ্ঠ কবির সুমন, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, এরা সব এসেছিলেন, এসে প্রতিবাদ করেছিলেন। তার কারণ, যেহেতু আমি বলেছিলাম যে ওই বিখ্যাত লোকটি জমি হড়প করেছে, যদিও এখন কেসটা কোর্টে আছে, কোর্ট থেকে কোনো রায় পাওয়া যায়নি। কোর্ট থেকে বলা হয়েছে যে বিশ্বভারতী যেভাবে নোটিশ দিয়েছিল ওনাকে উৎখাত করার জন্য, উৎখাত মানে ওই ওনার বাড়ি থেকে উৎখাত করা না, যে এক্সট্রা জমিটা নেওয়া হয়েছিল তার যথেষ্ট প্রমাণ আছে, সেই সেই সেইটা প্রসিজিওর ঠিক হয়নি। এখন দেখুন আজকের দিনে কে কি করবে না করবে আমি জানি না, তবে আমার মনে হয়েছিল যে বাঙালি হিসাবে গুরুদেবের প্রতিষ্ঠানকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার, এবং আমি সেই দায়িত্বটা কাঁধে নিয়েছিলাম। যার জন্য আমি প্রতি মুহূর্তে আমাকে হার্ডলের সম্মুখীন হতে হয়েছিল, প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু গুরুদেবের আশীর্বাদে বলুন, ভগবানের আশীর্বাদে বলুন, বা আমার কিছু হিতাকাঙ্ক্ষী যে আশীর্বাদের ফলে আমি আজকে বেঁচে আছি এবং আমি আপনার সঙ্গে কথা বলছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।